হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পিএইচপির ফাংশন তৈরি করতে হয়। তো আমি একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি পিএইচপির ফাংশনের পিএইচপির ফাংশন। পিএইচপির রিয়েল পাওয়ার আসে সাধারণত পিএইচপির ফাংশন থেকে। প্রকৃত পাওয়ারটাই আসে হচ্ছে পিএইচপি ফাংশন থেকে। পিএইচপিতে 1000-এরও বেশি ফাংশন আছে যেগুলা ব্যবহার করে কাস্টম ফাংশনও তৈরি করা যায়। PHP has over 1000 built-in function। সাধারণত পিএইচপিতে 1000-এর বেশি ফাংশন আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি কল করা হয় perform a specific task, কিছু নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। user defined function। PHP function is possible to create your own function। নিজের ফাংশন তৈরিতেও PHP ফাংশন সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। A function is block statement and can be used repeatedly in a program। একটা প্রোগ্রামের ভিতর বারবার ফাংশন কল করা হয়ে থাকে। A function will not execute automatically when the page load। যখন আমরা একটা পেজকে লোড দিয়ে ফেলবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফাংশনটা কাজ করবে না। এই যে যে a function will execute by a called a function। ফাংশনটাকে অবশ্যই আমার কল করতে হবে। তো সিনট্যাক্স, পিএইচপি যে সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা আসলে কি? প্রথম ফাংশন লিখতে হবে, ফাংশনের একটা নেম দিতে হবে এবং তারপর এক্সিকিউট অফ কোড, এক্সিকিউট টু কোডটা লিখতে হবে। তো আমি আমার ইসে চলে যাই, কোডে চলে যাই এবং কোডে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমি এই যে পিএইচপির কিন্তু কিছু ফাংশন লিখে রেখেছিলাম এবং এই যে আমি কিন্তু একটা ফোল্ডার তৈরি করেছি বরাবর মতো, আগের মতোই আমি কিন্তু একটা ফোল্ডার তৈরি করেছি এবং ফোল্ডারের ভিতর আমি যদি এখানে লোকাল হোস্ট LOCAL PHP ক্লাস, এই যে ফাংশনে ক্লিক করলে কিন্তু আবার পিএইচপি ফাংশনটা পাচ্ছে। পিএইচপি ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, এই যে পিএইচপি যে ব্লকটা আছে, ব্লকের ভিতর একটা ফাংশন তৈরি করব। ফাংশনের একটা নাম দিব, স্কুল নামে একটা ফাংশন দিলাম। দেওয়ার পর আমি এখানে ইকো করব মাই নেম ইজ, সাপোজ আমি মিঠুন দিই, MITHUN, মিঠুন সরকার। তো আমার এই মাই নেম ইজ মিঠুন সরকারকে ইকো করার জন্য দেখেন আমি যদি এখন রিফ্রেশ দিই এখন কিন্তু ওটাকে শো করবে না। অবশ্যই আমার রিটার্ন ভ্যালু দিতে হবে। কাকে দিতে হবে? অবশ্যই আমার স্কুলটাকে রিটার্ন, আচ্ছা রিটার্ন আর টিইউ রিটার্ন না দিয়ে আমি জাস্ট SCH স্কুলটাকে কল করে দিব। স্কুলটাকে কল করলে দেখবেন যে মাই নেম ইজ মিঠুন সরকারটা চলে এসেছে। তো আমি এই যে সিনট্যাক্সটা দেখিয়ে আনলাম যে সিনট্যাক্সটা কিন্তু এরকম ভাবেই আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো এখন এর ভিতর আমি একটা আর্গুমেন্ট ব্যবহার করব। সাপোজ আমি এখানে আর্গুমেন্টটা দিই হচ্ছে ডলার নেম, নেম নামে একটা আমি ডলার নেম। তো আমি এখানে মাই নেম ইজ লিখলাম এবং এখানে আমি দিয়ে দিলাম যে মিঠুন, মাই নেম ইজ মিঠুন। তো আমি যদি এখানে যদি এই যে ইকো, এই যে ডলার সাইন নেমটাকে ডলার সাইন, আচ্ছা এটা না, কন্ট্রোল জেড, এই যে ডলার সাইন নেমটাকে যদি আমি ইকো করি, নেমটাকে যদি ইকো করি তাহলে দেখবেন যে আমাকে শো করবে কি মাই নেম ইজ মিঠুন, এটাকে আমার শো করবে মাই নেম ইজ মিঠুন। তো এখানে কিন্তু আমি আর্গুমেন্ট অর্থাৎ প্যারামিটার দিয়েছি, যে ফাংশনটা তৈরি করেছিলাম ফাংশনের প্যারামিটার ব্যবহার করেছি আমি, অথবা আর্গুমেন্ট আমি ব্যবহার করেছি। তো একাধিক আর্গুমেন্ট আমরা কিভাবে এই ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারি, তো চলুন যে এখানে আমি সাপোজ এখানে ডলার এসটাকে আমি একাধিক আর্গুমেন্ট আমি ব্যবহার করব এবং এই জায়গা দিয়ে দিই মাই নেম ইজ মিঠুন অ্যান্ড মাই এজ ইজ সাপোজ, আচ্ছা আমি জাস্ট এখানে 23 লিখি এবং এখানে মিঠুন লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং আমি এইটাকে সেমটাকে কপি করে অনেকবার লিখি।
এখানে দিই জাকির 24 24 এবং এখানে দিই রনি এবং এখানে দিয়ে দিই সাপোজ আমি দিয়ে দিই 22। এখন আমি কি করব হচ্ছে মাই নেম ইজ সাপোজ এই যে ডলারটাকে নেমটাকে নিয়েছি, প্রথমটা কিন্তু আমার শো করবে। হ্যাঁ, এরপর আমি সাপোজলি মাই এজ ইজ এজ। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখানে আমি একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, এটা হচ্ছে এইচটিএমএল এর একটা ট্যাগ, বিআর ট্যাগ। আমি যদি এখন ইকো করি তাহলে দেখবেন যে মাই নেম ইজ প্রথম প্যারামিটারে কে আছে, নেম আছে, অর্থাৎ এই যে স্কুলের যে নেমটা, এই নেমটা শো করবে আমার প্রথমে। তারপর আমাকে একটা, তারপর মাই এজ ইজ কত 23, তারপর একটা ব্রেক দিয়ে আমাকে নিচেই সে শো করাবে জাকির, তারপর শো করাবে কি কাকে, রনিকে। তো আমি যদি এখন সেভ করে রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলে দেখবেন যে মাই নেম ইজ মিঠুন অ্যান্ড মাই এজ ইজ 23। তো একাধিক আর্গুমেন্ট অর্থাৎ একাধিক প্যারামিটার আমরা ফাংশনের ভিতর কিভাবে পাস করতে পারি সেটা দেখলাম। তো এখন দেখবো যে ডিফল্ট যে আর্গুমেন্টটা আছে সেটা কিভাবে, অর্থাৎ প্যারামিটার আমরা পাস করতে পারি ডিফল্ট ভাবে। তো আগের মতোই আমি এখানে সাপোজ এই যে এসটাকে আমি উঠিয়ে দিই, এবং এসটাকে উঠিয়ে দিলে এখান থেকে উঠাতে হবে, এবং এখান থেকে আমি এসটাকে উঠিয়ে দিই, এবং এই যে এইটাকে আমি কি ব্যবহার করব, ডিফল্ট ভাবে ব্যবহার করব। আমি এটাকে ডিফল্ট ভাবে ব্যবহার করব। আচ্ছা, ডিফল্ট ভাবে ব্যবহার করার জন্য এখানে কিন্তু আমি কোনো প্যারামিটার অ্যাড করিনি, অর্থাৎ কোনো রনি মিঠুন জাতীয় কোনো নামই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু আমি এখানে দিয়ে দিব যে নেম করিম। এখন আমি যদি রিফ্রেশ দিই, তো এই যে স্কুলের ভিতর যে ফাঁকা যে জায়গাটা আছে, এখানে কিন্তু আমার ডিফল্ট ভাবে কিন্তু করিমের নামটা চলে আসবে। তো আমি যদি এখন একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে আচ্ছা আমি কিন্তু বিআরটা উঠিয়ে দিয়েছিলাম, যার জন্য আর কি এক লাইনে সবকিছু শো করছে। তো এই যে এখন যদি আমি রিফ্রেশ দিলেই দেখবে যে মাই নেম ইজ মিঠুন, এবং এই যে ডিফল্ট ভাবে কোনটা পেয়েছে, করিমটাকে পেয়েছে। এই যে করিমটা, এই করিমটাকে কিন্তু সে ডিফল্ট ভাবে পেয়েছে। তারপরে কে আসছে, রনি। তো পিএইচপির আমরা আজকে দেখলাম যে পিএইচপির প্যারামিটার, তারপর হচ্ছে একাধিক আর্গুমেন্ট, তারপর হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়। তো পিএইচপি ফাংশনটা আসলে এরকম ভাবেই কাজ করে থাকে। আমরা বড় বড় প্রজেক্ট যখন করতে যাব তখন কিন্তু আমাদের পিএইচপি ফাংশনটা অহরহ ব্যবহার হবে। হুম তো পিএইচপি ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা না শিখলে আসলে পিএইচপি ডেভেলপার যারা আছে তাদের জন্য খুবই হার্ড হয়ে যাবে যে ডেভেলপ করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।